এর আগের দিন আমরা পড়লাম কন্ট্রাক্টস which need to be performed, তাই তো? আজকে পড়ব কন্ট্রাক্টস which need not be performed. কন্ট্রাক্ট কোনগুলো পারফর্ম করার দরকার নেই। তাহলে এটা পড়তে গেলে আমরা প্রথমে কি জানব, যে উইথ দ্য কনসেন্ট অফ বোথ দ্য পার্টিস, দুটো পার্টির কনসেন্ট থাকতে হবে একটা কন্ট্রাক্টকে যদি পারফর্ম না করতে হয়। কনসেন্টটা ফ্রি কনসেন্ট হতে হবে, কোনো রকমভাবে আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন কোনোভাবে হওয়া চলবে না, তাহলে সেই কন্ট্রাক্টটা আমরা চাইলে অমিট করতে পারি। তাহলে কন্ট্রাক্ট which need not be performed, কোন সেকশন থেকে কোন সেকশন অবধি? 62 থেকে 67 অবধি বলছে কন্ট্রাক্ট কোনগুলো পারফর্ম করার দরকার। ঠিক আছে, 62 প্রিন্সিপাল অফ NRA মানে কি? এফেক্ট অফ নোভেশন, রেসিশন অ্যান্ড অল্টারেশন অফ দ্য কন্ট্রাক্ট। এন হচ্ছে নোভেশন, আর হচ্ছে রেসিশন, আর এ হচ্ছে অল্টারেশন। নোভেশন মানে কি? টার্মিনেট করে দেওয়া। একটা ওল্ড কন্ট্রাক্ট ছিল, আমরা একটা নিউ টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে নতুন কন্ট্রাক্ট আনলাম, তখন আমরা ওল্ডটা আর পারফর্ম করব না, ওল্ডটা টার্মিনেট হয়ে গেল। নেক্সট, রিসিশন, ক্যান্সেল অর রিভোক। রিসিশন মানে হচ্ছে পুরো কন্ট্রাক্টটাই ক্যান্সেল করে দিলাম বা রিভোক করে দিলাম, বাতিল করে দিলাম, দ্যাট ইজ রিসিশন। আর অল্টারেশন মানে তো আমরা জানি, আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসে চেঞ্জ করলাম, তাহলে দ্যাট ইজ অল্টারেশন। তাহলে যদি এগুলো হয় তাহলে কি হবে? ইফ দ্য পার্টিস টু আ কন্ট্রাক্ট এগ্রি টু সাবস্টিটিউট আ নিউ কন্ট্রাক্ট ফর ইট or to rescind or alterate the original contract need not be performed. যদি নোভেশন, রেসিশন বা অল্টারেশন হয় তাহলে সেক্ষেত্রে নতুন কন্ট্রাক্টটা পারফর্ম করতে হবে, পুরোনোটার আর পারফর্ম করার কোনো দরকার নেই। ঠিক আছে, ইলাস্ট্রেশন দেখি। A owes money to B under a contract. It is agreed between A and B and C that B shall thenceforth accept C as his debtor instead of A. বি এর থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এ বি আর সি এর মধ্যে একটা এগ্রিমেন্ট হলো যে বি আর এ কে ফেরত দেবে না, তার বদলে সি ওর ডেটার হয়ে যাবে, সি কে ফেরত দেবে। ইনস্টেড অফ এ, দ্য ওল্ড ডেট টু এ টু বি ইজ অ্যান এন্ড অ্যান্ড নিউ ডেট ফ্রম সি টু বি হ্যাজ বিন কন্ট্রাক্টেড। তাহলে পুরনো যে কন্ট্রাক্টটা ছিল এ বি এর মধ্যে সেটা শেষ হয়ে গেল, নতুন কন্ট্রাক্ট যেটা হলো সেটা হলো বি আর সি এর মধ্যে। ঠিক আছে, তাহলে পুরনো কন্ট্রাক্টটা পারফর্ম করার দরকার নেই, এ কে বি এর টাকা ফেরত দেওয়ার আর দরকার নেই, ও ডাইরেক্টলি এবার সি কে দেবে। ঠিক আছে, নেক্সট ইলাস্ট্রেশন কি? A owes B 10,000 rupees. A enters into an agreement with B and gives B a mortgage of his মানে এর estate for 5,000 rupees in place of the debt of 10,000 rupees. This is a new contract and extinguishes the old. আবার একইভাবে বি এর কাছে 10,000 টাকা ধার নিয়েছিল, এ এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ বি অ্যান্ড এ বি এর সাথে একটা এগ্রিমেন্টে গেল যেটায় গিভস বি আ মর্টগেজ অফ হিজ এস্টেট ফর 5,000 রুপিস ইন প্লেস অফ দ্য ডেট অফ 10,000 রুপিস। যে 10,000 টাকাটা দেওয়ার কথা ছিল তার বদলে তার বাড়িটা 5,000 টাকায় মর্টগেজ দিল। তাহলে প্রথমটা আর রইল না, নতুন করে সেকেন্ড কন্ট্রাক্টটা, মর্টগেজের কন্ট্রাক্টটা হলো। ঠিক আছে, থার্ড ওয়ান, A owes B 10,000 rupees under a contract. B owes C 10,000 rupees. B order A to credit C with 1,000 rupees in his books, but C does not assent to the agreement. B still owes C 1,000 rupees and no new contract has been entered into. তুই, সৃজা আর মধুরিমা, তুই সৃজার থেকে 1,000 টাকা পাস, সৃজা আবার মধুরিমার থেকে 1,000 টাকা পাস। তাহলে সৃজা থেকে তুই 1,000 টাকা পাস, সৃজা মধুরিমাকে বললো তোকে আমাকে দিতে হবে না, মধুরিমা তুই সুমেধাকে দিয়ে দে, কিন্তু মধুরিমা এগ্রি করলো না, তাহলে কোনো রকম নতুন কন্ট্রাক্ট ক্রিয়েট হলো? মধুরিমা বললো আমি তো সুমেধা
থেকে নিই নি, তাহলে সীমাদাকে দেবো কেন? কোনো নতুন কন্ট্রাক্ট ক্রিয়েট হলো না। ও সৃজাকেই ফেরত দেবে, সৃজা আবার তোকে ফেরত দেবে। কিন্তু ও যদি তোকে ফেরত দিয়ে দিত মধুরিমা, তাহলে সেই ক্ষেত্রে একটা নতুন কন্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যেত বিটুইন ইউ অ্যান্ড মধুরিমা। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সেকশন 63। বলছে কি, প্রমিসি মে ডিসপেন্স উইথ অর রেমিট পারফরমেন্স অফ প্রমিস। এটা আরেক কথায় বলা যায় ডক্ট্রিন অফ ওয়েভার। আমরা এর আগে সেকশন 41-এ পড়েছিলাম যে যদি কোনো থার্ড পার্সনের থেকে তুমি একটা পারফরমেন্সকে অ্যাকসেপ্ট করে নাও, পরবর্তীকালে তুমি কিন্তু আর বলতে পারবে না যে পাবলো পিকাসো আমায় কেন করে দেয়নি, পাবলো চৌধুরী কেন করে দিল, তাই তো? এটা আমরা পড়েছিলাম যে পাবলো পিকাসোর কাছে আঁকতে দিয়েছিলাম, পাবলো চৌধুরী এঁকে দিয়েছে, আমি মাথা নেড়ে নিয়ে নিয়েছি। পরবর্তীকালে আমি কি আর পাবলো পিকাসোর ওপর কেস করতে পারবো? পারবো না। তো সেম ওয়েতে সেকশন 63টাও অনেকটা একরকম। কি বলছে? এভরি প্রমিস মে ডিসপেন্স উইথ অর রেমিট wholly or in part the performance of the promise made to him, or may extend the time for such performance, or may accept instead of any satisfaction which he thinks fit। বলছে যদি ধরো তোমার আমার কাছে 3 লাখ টাকা ধার ছিল, আমি দেওয়ার সময় বললাম যে সুমেধা দিদি আমার 3 লাখ টাকা নেই, আমি 2.5 লাখ টাকা দেবো। তাহলে আচ্ছা ঠিক আছে তাই দে। তাহলে তুই যদি সেই সময় অ্যাকসেপ্ট করে নিস যে 2.5 লাখ টাকাই হয়ে গেছে, 3 লাখ টাকা দিতে হবে না, তাহলে পরবর্তীকালে তুই কিন্তু আর বলতে পারবি না আমার আরও 50,000 টাকা তো বাকি ছিল, সেটা কেন দিলি না? দিস ইজ ডক্ট্রিন অফ ওয়েভার। ওয়েভার সেই ঋণটা, ওয়েভ মানে কি? হাত নেড়ে দেওয়া, তাই তো? ওয়েভ কর মানে ওই পুরোনোটা বাতিল হয়ে গেল, তাহলে পুরোনোটা আর পারফর্ম করার দরকার নেই। এই নতুন কন্ট্রাক্টের ক্ষেত্রে তুমি 3 লাখ টাকার জায়গায় 2.5 লাখ টাকা পে করেছো, তাতেই কন্ট্রাক্ট হয়ে গেছে। ওয়েভ মানে মকুব করে দেয়া, ঠিক। ডক্ট্রিন অফ ওয়েভার। এই সেকশনটায় কন্ট্রাক্টটা পাল্টে যাচ্ছে, ওই সেকশনে পারফরমেন্সটা পাল্টে যাচ্ছে। মানে এই সেকশনে কন্ট্রাক্টিং পার্টির মধ্যেই গল্পটা হচ্ছে, ওই সেকশনে একজন থার্ড পার্টি আসছে। ওই সেকশনে আমার আর তোমার মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল, কিন্তু থার্ড পার্টি সি এসে পারফর্ম করেছে। এই সেকশনে আমি পারফর্ম করছি, কন্ট্রাক্টের টার্মটা একটু চেঞ্জ করে দিই, কিংবা যত টাকা দেওয়ার কথা ছিল তার থেকে একটু কম টাকা দিই। এবার আসি ইলাস্ট্রেশন, সেকশন 63। প্রথম ইলাস্ট্রেশনটা কি বলছে? এ প্রমিস টু পেইন্ট আ পিকচার ফর বিপি আফটারওয়ার্ডস ফরবিডস হিম টু ডু সো। এ ইজ নো লঙ্গার বাউন্ড টু পারফর্ম দ্য প্রমিস। এ বিকে একটা ছবি এঁকে দেবে প্রমিস করেছিল, বি কিছুদিন পরে তাকে এই ছবিটা আর আঁকতে দিল না বা বারণ করে দিল। ফরবিড করা মানে কি? আটকে দেওয়া। তাহলে সেক্ষেত্রে এ আর ওই প্রমিসটায় বাউন্ড থাকলো না, নো লঙ্গার বাউন্ড। নেক্সট, এ ওজ বি 5,000 টাকা। এ পেজ টু বি অ্যান্ড বি অ্যাকসেপ্টস। এ বি এর কাছে 5,000 টাকা ধার নিয়েছিল, এ বিকে দিয়ে দিল এবং বি অ্যাকসেপ্ট করলো। In satisfaction of the whole debt, 2,000 rupees paid at the time and place at which the 5,000 টাকা were payable, the whole debt is discharged। যেটা আমি বললাম একটু, এ বি এর কাছে 5,000 টাকা ধার নিয়েছে, এ বিকে সেম টাইম অ্যান্ড প্লেসে যখন 5,000 টাকা দেওয়ার কথা, তার বদলে এসে 2,000 টাকা দিল, দিয়ে বললো আমি ভাই 5,000 টাকা দিতে পারছি না, তুই 2,000 টাকাটা রাখ। এ সেই সময় যখন 2,000 টাকাটা দিল, বি ঘাড় নেড়ে বললো আচ্ছা তাই দে, ঠিক আছে, তোর যখন এত দুঃখ, আমি তোর দুঃখে একটুখানি সহমর্মী হলাম, তুই তাই দে। এই কথা যেমনি বলে দিল তেমনি হোল ডেট ওয়াজ ডিসচার্জড, পুরো ডেটটাই ডিসচার্জ হয়ে গেল, আর কোনো ঋণ রইল না সেক্ষেত্রে। সেই ক্ষেত্রে আর পরবর্তীকালে বি একে বলতে পারবে না তুই তো আর 3,000 টাকাটা দিসনি, ওটা ফেরত দে, হবে না। নেক্সট লাস্ট ইলাস্ট্রেশনটা পড়ি, মাঝখানেরটা নিজেরা পড়বি, মাঝখানের দুটো।
A owes B 2000 rupees and is also indebted to other creditors. A make an arrangement with the creditors, including B, to pay them a composition of 8 annas in the rupee upon their respective demand. Payment to B of 1000 rupees is a discharge of B's demand. A বি এর থেকে 2000 টাকা ধার নিয়েছে, আরও ক্রেডিটারদের থেকে ধার নিয়েছে। এবার সবার সাথে বসে ঠিক করলো, একটা অ্যারেঞ্জমেন্ট করলো with his creditor including B to pay them a composition of 8 আনা in the rupees upon their respective demands. 1 টাকার বদলে 8 আনা দেবে। 1 টাকায় কত হয়? 16 আনা। তাহলে 8 আনা দেবে মানে 50% দেবে। তাহলে যে 2000 টাকা ধার নিয়েছিল সেটা যদি 1 টাকার বদলে 8 আনা করে ফেরত দেয় তাহলে কত টাকা ফেরত দেবে? 1000 টাকা। তাহলে যখন বিকে 1000 টাকা দিয়ে দিল তাহলে পুরো ডেটটা ডিসচার্জ, যদি বি না কোনো সেই মুহূর্তে আপত্তি তোলে। বি যদি আপত্তি তোলে, বি যদি সেটা না নিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। কিন্তু যদি বি নিয়ে নেয় তাহলে ওর আর 2000 টাকাটা পুরোটা ফেরত দেওয়ার দরকার। ঠিক আছে? ক্লিয়ার? Next, section 64, consequence of rescission of voidable contract. When a person at whose option a contract is voidable rescinds it, মানে যখন একজন ভয়েডেবল কখন হয়? একজনের অপশানই হয়। যদি একজন সেটা পারফর্ম করতে না চায় তাহলে সেটা ভয়েডেবল হয়ে যায়, বা পারফর্ম করতে চাওয়া না চাওয়াটা তার হাতেই থাকে। চাইলে সেটা ভ্যালিড হতে পারে, চাইলে সেটা ভয়েড হতে পারে। মিডিয়ামে যখন ঝুলে থাকে দ্যাট ইজ ভয়েডেবল। তাহলে যদি সেই রকম একজন যার হাতে এটা ভয়েডেবল, সে এটাকে রেসেন্ড করে, মানে কি ক্যান্সেল করে বা রিভোক করে নেয়, the other party thereto need not perform any promise therein contained in which he is the promisor. যে আরেকজন যে পার্টি আছে সে কিছু পারফর্ম করেনি যেটা কিনা সেই প্রমিসার ছিল। The party rescinding a voidable contract shall, if he has received any benefit thereunder from another party to such contract, restore such benefit so far as may be to the person from whom it was received. তাহলে সে যদি the party rescinding a voidable contract, যে পার্টিটা রেসিন্ড করছে, যে পার্টি ক্যান্সেল করছে, সেই পার্টি যদি কোনো রকম বেনিফিট পেয়ে থাকে ওই পার্টিকুলার কন্ট্রাক্টটা থেকে, মানে ধর একটা কন্ট্রাক্ট হয়েছিল যে তুমি আমাকে 10 ক্রেট আম দেবে, আমি তারপরে তোমাকে 10 ক্রেট আমের পয়সা দেব। এবার 2 ক্রেট আম আসার পরে 3 নম্বর ক্রেটটা যখন এলো তখন দেখা গেল 3 নম্বর ক্রেটের আমটা পচা, তো তখন ওটাকে রেসিন্ড করে দিল, বাতিল করে দিল। কিন্তু ও যে 2 ক্রেট আম পেলো সেই 2 ক্রেট আমের দামটা তোকে দিতে হবে। তাহলে ও যে ওই বেনিফিটটা পেয়েছে, ও যে বাতিল করে দিচ্ছে, ভয়েডেবল করে দিচ্ছে, তখন ওই বাতিল করে দেওয়ার যে বেনিফিটটা বা আমগুলো ও ফেরত দিতে বাধ্য। ইদার আমের পয়সা দাও, নইলে আম আমার ফেরত দাও। দিস ইজ, যদি তুমি ভয়েডেবল করে দাও, তুমি সেটাকে রেসেন্ড করে দাও, তাহলেও সেটা থেকে যে বেনিফিটটা অ্যারাইজ করছে, যেটা তুমি অলরেডি নিয়ে ফেলেছো, সেইটা তুমি আমাকে ফেরত দিতে বাধ্য। আমি পুরোটা পারফর্ম করি ছাই না, তুমি বাতিল করেছো। আমি 10 ক্রেটই পাঠাতাম, 1 ক্রেট পচা বেরিয়েছে, তো আমি কী করব? এবার তুমি 2 ক্রেট যেটা ভালো পেয়েছো সেটার দামটা আমায় দাও, আর নইলে ভালো আমগুলো আমায় ফেরত দাও, খেয়ে ফেললে পেট থেকে বের করে দাও। ঠিক আছে? Section 65, obligation of person who has received advantage under void or contract that becomes void. আগেরটা কি ছিল? voidable, এটা কি? void, যে এগ্রিমেন্টটাই void বা যে কন্ট্রাক্টটা হয়েছিল পরবর্তীকালে ফর এনি সার্কামস্টেন্সেস void হয়ে গেছে, তাহলে সেইখান থেকে যদি পার্সন কোনো বেনিফিট নিয়ে থাকে তাহলে সে সেটা ফেরত দিতে পারে। ঠিক আছে? তাহলে সেকশনের মধ্যে কি বলছে? when an agreement is discovered to be void,
কোনো এগ্রিমেন্ট যেটা ডিসকভার হয়েছে ভয়েড হিসাবে, or when a contract becomes void, কোনো একটা কন্ট্রাক্ট যেটা পরবর্তীকালে ভয়েড হয়ে গেছে, ভ্যালিড ছিল কিন্তু ভয়েড হয়ে গেছে। Any person who has received any advantage under such agreement or contract is bound to restore it. কোনো person, either promisee or promisor, যে কেউ যদি কোনো রকম বেনিফিট পেয়ে থাকে ওই কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট থেকে, ইজ বাউন্ড টু রিস্টোর ইট, রিস্টোর করতে বাধ্য। যে যার কাছ থেকে বেনিফিট নিয়েছে সে অন্যজনকে রিস্টোর করে। অর টু মেক কম্পেনসেশন ফর ইট, লাইক যদি আমি আমের কথাই দিই, আম এসছে আমি খেয়ে ফেলেছি, তখন কি ফেরত দেবো? পেট থেকে দিতে তো পারবো না, তাহলে তখন কি দেবো? কম্পেনসেশন। কম্পেনসেশন ফর ইট টু দ্য পারসন ফ্রম হুম হি রিসিভড, যার কাছ থেকে পেয়েছিল তাকে আমের দামগুলো দিয়ে দাও। ঠিক আছে, ক্লিয়ার? ইলাস্ট্রেশন সি নাম্বার ইলাস্ট্রেশনটা করছি। A singer contracts with B, the manager of a theatre, to sing at his theatre for 2 nights in every week during the next 2 months. A একজন সিঙ্গার অরিজিৎ সিং, ঠিক আছে, একজন থিয়েটারের মালিকের সাথে কন্ট্রাক্ট করলো, ম্যানেজারের সাথে কন্ট্রাক্ট করলো যে আপনার থিয়েটারে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে, মানে 2 রাত করে আমি গান গাইব, 2 মাস ধরে গান গাইব। And B engages to pay her 100 rupees for each night's performance. হার বলেছে, ও অরিজিৎ সিং হবে না, শ্রেয়া ঘোষাল। ঠিক আছে, প্রত্যেক রাতের জন্য বি মানে ম্যানেজার বলল যে 100 করে দেবে, মানে 100 টাকা করে দেবে। 100 টাকায় শ্রেয়া ঘোষাল গান গায়, শ্রেয়া চৌধুরী, তো 100 টাকা করে দেবে। On the 6th night, A willfully absents herself from the theatre. 6 নম্বর নাইটে A willfully absent, এলো না, সিঙ্গার এলো না, and B in consequence rescind the contract. We must pay A for the 5 nights on which she had sung. যে 5 রাত্রি গিয়েছে তার টাকাটা দিতে হবে। শ্রেয়া চৌধুরীর সাথে কন্ট্রাক্ট হলো এই হরিপদ গায়নের, যেখানে একটা থিয়েটার যায়, হরিপদ গায়নের সাথে কন্ট্রাক্ট হলো প্রত্যেক সপ্তাহে 2 রাত করে আমি 2 মাস ধরে তোমার থিয়েটারে পারফর্ম করব, তার জন্য তুমি আমাকে প্রত্যেক রাতে 100 টাকা করে দেবে। 5 দিন পর পর পারফর্ম করবে, মানে প্রথম সপ্তাহে 2 রাত করলো, দ্বিতীয় সপ্তাহে 2 রাত করলো, তৃতীয় সপ্তাহে 1 দিন করলো, দ্বিতীয় দিনে আর এলো না, মানে 5 দিন হয়ে গেছে, 6 নম্বর দিনে এলো না, তাহলে ও যে 6 নম্বর দিনে উইলফুলি অ্যাবসেন্ট করলো তার জন্য হরিপদ গায়েন ওর সঙ্গে কন্ট্রাক্টটা রেসিন্ড করে দিল, মানে কি ক্যান্সেল আর রিভোক করে দিল, কিন্তু ও যে 5 দিন গিয়েছে তার টাকাটা ও পেতে অধিকারী বা হরিপদ গায়েনকে দিতেই হবে। ঠিক আছে, আরও ইলাস্ট্রেশন আছে, সেগুলো নিজে নিজে পড়বে, যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করো। আরও 3টে ইলাস্ট্রেশন আছে, A, B আর D, ওগুলো নিজে নিজে পড়বে। Section 66, mode of communicating or revoking rescission of voidable contract. The rescission of a voidable contract may be communicated or revoked in the same manner and subject to the same rules as apply to the communication or revocation of a proposal. আমরা প্রপোজালের কমিউনিকেশন রিভোকেশন যেভাবে পড়েছি, যে তুই আমাকে বলছিস, আমি সেটা অ্যাকসেপ্ট করছি, সেটা আউট অফ দ্য পাওয়ার অফ দ্য অ্যাকসেপ্টার, বা আমরা রিভোক কীভাবে করেছি, পাওয়ার আগে সেটাকে উইথড্র করে নিচ্ছি। সেকশন 4-এ যে মোডে প্রপোজালের কথা বলা আছে, প্রপোজালের কমিউনিকেশন অর রিভোকেশন, সেই একইভাবে রেসিশনেরও কমিউনিকেশন অর রিভোকেশন হবে। একইভাবে লিখিত দিতে হবে যে আমি এটা করতে চাই না, আমি এটা রিভোক করে নিচ্ছি, এই কন্ট্রাক্ট আমি করব না, এই কারণ আমি এটা রিভোক করে নিচ্ছি। রেসিশনটাও যদি আমি রিভোক করতে চাই, যে আমি একবার রেসিশন করে ফেলেছি, মানে রিভোকেশন করে ফেলেছি, ক্যান্সেল করে ফেলেছি, মানে না আমি ক্যান্সেল করবো না, আবার করব, একইভাবে ওটা কমিউনিকেশন কমপ্লিট হওয়ার আগে আমাকে জানাতে হবে। দিস ইজ দ্য প্রসেস অফ
কমিউনিকেশন অফ রিভোকিং ডেসিশন অফ ভয়েডেবল কন্ট্রাক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে 67 এফেক্ট অফ নেগলেক্ট অফ promisee to afford promiser reasonable facilities for performance. promisee যদি প্রমিসারকে পারফর্ম করার রিজনেবল ফ্যাসিলিটিস না দেয় তার কি এফেক্ট হবে? if any promisee neglects or refuses to afford the promiser reasonable facilities for the performance of his promise, the promiser is excused by such neglect or refusal as to any non-performance caused thereby. যদি তুমি রিফিউজ করো তার জন্য আমি যদি করতে না পারি তাহলে আমার কিছু যায় আসে না, আমি সেখান থেকে এক্সকিউজড, কারণ তুমি আমাকে সেই ফ্যাসিলিটিসটা দাওনি। ধর আমার বাড়ির একটা ঘরে ইলেকট্রিকের লাইন খারাপ হয়ে গেছে, আমি ইলেকট্রিশিয়ান এসছে তাকে বলছি না না তুমি আমার ঘরে ঢুকবে না, তুমি ওই নিচের তলায় যে মিটার বক্স আছে ওইখান থেকে কাজ করে চলে। তাহলে আমার ঘরের ভেতরে কোথায় কি ফল্ট হয়ে আছে তাকে তো আমি দেখতেই দিলাম, সেই ফ্যাসিলিটিসই দিলাম। নিচের তলা থেকে কাজ করার পরও যদি ঠিক জিনিসটা না হয় তখন কি আমি সেই মিস্ত্রিকে তাহলে আর ধরতে পারবো? সে কি আর লায়াবেল হবে? হবে না, কারণ আমি তাকে ইউজফুল রিসোর্স দিইনি বা ফ্যাসিলিটিস অফ পারফরমেন্স দিইনি, তাহলে সে আর লায়াবেল হবে। এটা ইলাস্ট্রেশন। এ কন্ট্রাক্টস উইথ বি টু রিপেয়ার বিজ হাউস। বি এর হাউস রিপেয়ার করার কন্ট্রাক্ট নিয়েছে এ। বি neglects or refuses to point out A the places in which his house requires repair. কোন জায়গাগুলো ভাঙা, কোথায় কোথায় রিপেয়ার করতে হবে সেইগুলো সে বলবে না, দেখাবে না, কিছুতেই দেখাচ্ছে না, নেগলেক্ট করছে বা রিফিউজ করছে। A is excused for the non-performance of the contract if it is caused by such neglect or refusal. এবার A নিজের চোখে যা যা দেখতে পেয়েছে, যে জায়গাগুলো দেখতে পেয়েছে সেগুলো সে রিপেয়ার করে দিয়েছে। এরপরে দেখা গেল কোলঙ্গির পিছন দিকে একটা ইয়ে ছিল, কি বলে, ফাটল ছিল, সেই ফাটলটা রিপেয়ার করে। এবার বি গেছে মামলা করতে, হ্যাঁ এ কেমন কাজ করেছে, কিচ্ছু ফাটল রিপেয়ার করেনি ইত্যাদি ইত্যাদি। ওকে আর করতে পারবে? পারবে না, কারণ এখানে এ এক্সকিউজড হয়ে গেছে। কারণ কি, ও নেগলেক্ট করেছে, দেখায়নি, তাই জন্যে ও এক্সকিউজড হয়ে গেল। এই ক্ষেত্রে কন্ট্রাক্টের পারফরমেন্স দরকার নেই। তাহলে এই ছিল কন্ট্রাক্টস which need not be performed। ঠিক আছে?